গল্পটি জাপানের একটি অতি পুরনো অ্যামিউজমেন্ট পার্ককে নিয়ে। প্রায় ১০০ বছর আগে নির্মিত তোশিমিন নামের এই পার্কটিকে জাপানের অন্যতম ঐতিহাসিক স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। বেশিরভাগ মানুষের কাছেই এই পার্কটি ছিল একটা আবেগের নাম, কিন্তু জনপ্রিয় হওয়ার পাশাপাশি এই পার্কটিকে ঘিরে প্রচলিত আছে বিভিন্ন ভুতুড়ে কাহিনী। বলা হয় এই পার্কটির ভেতরে ৩টি ভিন্ন ধরনের অভিশাপ রয়েছে। প্রথম অভিশাপটা পার্কের ভেতরে থাকা একটা পুরনো ম্যানশনকে ঘিরে। কেউ যদি কারণ ছাড়াই সেই ম্যানশনের দরজায় ৩বার আঘাত করে তাহলে তার ভেতরে সেই অভিশাপটা প্রবেশ করে। দ্বিতীয় অভিশাপটা ছিল সেখানে থাকা একটা সিক্রেট মিররকে ঘিরে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেই মিররে নিজের প্রতিচ্ছবি দেখে তাহলে সেই অভিশাপটি তাকেও ঘিরে ফেলে। এবং তৃতীয় অভিশাপটা ছিল এক ধরনের নিশির ডাক নিয়ে। ভেতরে কেউ যদি অচেনা কারো গলার স্বর শুনে তার ডাকে সাড়া দেয় তাহলে এই অভিশাপটি তার মধ্যেও প্রবেশ করে। আর এই অভিশাপ কাউকে ধরে ফেললে তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো পার্কে থাকা ক্যারাউজালে উঠে পড়া। তো তোশিমিন পার্ক নামের এই জায়গাটিকে ঘিরে থাকা অভিশাপ নিয়ে নির্মিত জাপানিজ মুভি তোশিমিন দ্য হন্টেড পার্ক। ২০১৯ সালে মুভিটা মুক্তি পাওয়ার পরের বছরই জাপান সরকার তোশিমিন পার্কটিকে পুরোপুরি বন্ধ করে দেয়। এই ভিডিওতে আমরা মুভির সম্পূর্ণ স্টোরি জানার পাশাপাশি তোশিমিন পার্কটির ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। সবাইকে হরর গ্লিমস চ্যানেলে আরও একবার স্বাগতম। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো মুভির শুরুতে আমরা একজন লাইভ স্ট্রিমারকে দেখতে পাই। সে রাতের বেলা তার কয়েকজন বন্ধুকে নিয়ে লুকিয়ে তোশিমিন পার্কের ভেতরে প্রবেশ করে স্ট্রিম করতে থাকে। লাইভে সে সবাইকে জানায় আজকে তারা তোশিমিন পার্কের প্রত্যেকটা অভিশাপ যাচাই করে দেখবে সেগুলো সত্যি কিনা। তাই প্রথমে সে পুরনো সেই ম্যানশনের দরজার কাছে গিয়ে সেখানে ৩বার কড়া নাড়ে, আর সাথে সাথেই পাশে কিছু একটা শব্দ হয় এবং কয়েকটা বাদুড় ডেকে ওঠে। শুরুতে তারা একটু হকচকিয়ে গেলেও পরে বুঝতে পারে এটা তেমন কিছু না। তাই তারা দ্বিতীয় অভিশাপটা ট্রাই করার জন্য রওনা দেবে। এমন সময় তাদের সাথে থাকা একটা ছেলেকে একটা অশরীরী শক্তি এসে মুহূর্তের মধ্যেই ম্যানশনের ভেতরে নিয়ে যায়। ব্যাপারটা এত দ্রুত ঘটে যায় যে তারা ঠিক বুঝতেই পারেনি কি হলো। ছেলেটা দরজার কাছে গিয়ে তার বন্ধুকে ডাকতে থাকে, তবে নিজের অজান্তেই সে বন্ধুকে ডাকতে গিয়ে আবারও সেই দরজায় ৩বার নক করে ফেলে। আর তখনই পেছনে ফিরতেই সে দেখে তাদের সাথে থাকা মেয়েটিকেও একটা অশরীরী শক্তি এসে মুহূর্তের মধ্যেই টেনে নিয়ে যায়। ছেলেটা দৌড়ে সেদিকে যায় কিন্তু কাউকেই দেখতে পায় না। তখনই চারপাশে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যেতে থাকে। মনে হতে থাকে অনেকগুলো পশু পাখি বা এই ধরনের কিছু তাকে ঘিরে ধরছে। ছেলেটা চিৎকার করে বলতে থাকে, কে তোমরা? সাহস থাকলে সামনে আসো। আর তার এই কথা বলার সাথে সাথেই সেই অশরীরী শক্তিটা এবার কাছাকাছি চলে আসে এবং তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। লাইভে কিছুক্ষণ ছেলেটির গগনভেদী আর্তনাদ শেষে একসময় সবকিছু শান্ত হয়ে যায়। তারপর তোশিমিন পার্কের জনপ্রিয় ক্যারাউজালটিকে দেখা যায়। ক্যারাউজালটি তখন নিজে নিজে চালু হতে শুরু করে আর তার উপর লেখা ওঠে এল ডোরাডো, যেটা ছিল ক্যারাউজালটির অফিসিয়াল নাম। গভীর অন্ধকার রাতে পার্কের মাঝখানে একটা ক্লাসিক মিউজিকের সাথে ক্যারাউজালটি নিজে নিজেই চলতে শুরু করে। পরের দৃশ্যে আমরা পরিচিত হই মুভির প্রধান চরিত্র সাকির সাথে। সে তখন একটা স্টাডি ভিসা সেন্টার থেকে কিছু কাগজ হাতে বের হচ্ছিল। মূলত হাই স্কুল শেষে সাকি কলেজের পড়াশোনার জন্য বাইরে যাওয়ার প্ল্যান করছিল, আর আজকে অফিসিয়ালি সবকিছু মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তাই বেশ একটা খুশি মনেই সাকি সেখান থেকে বের হয়ে আসে। বাসায় ফেরার পরপরই সে তার জামা কাপড় গোছাতে শুরু করে। এই সময় তার এক ফ্রেন্ড আঞ্জু তাকে ফোন করে এবং জানায় আগামীকাল তারা সব বন্ধুরা মিলে একটা গেট টুগেদার করবে, তাই সবাইকেই আসতে হবে। সাকিও এই প্রস্তাবে বেশ আনন্দের সাথেই রাজি হয়। পরদিন রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার পর সাকির দেখা হয় একজন ভদ্র মহিলার সাথে। মহিলাটি ছিলেন তার স্কুল ফ্রেন্ড ইউকির মা। স্কুলে থাকতে ইউকির সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু একদিন তার সেই ফ্রেন্ড ইউকি একেবারে নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আর ইউকি নিখোঁজ হয়ে যাওয়ার পর তার বাবা মাও এই এলাকা ছেড়ে চলে যায়। তাই আজকে ভদ্রমহিলাকে তাদের পুরনো বাড়ির সামনে দেখতে পেয়ে সাকি কিছুটা অবাক হয়ে যায়। সাকির হাবভাব বুঝতে পেরে ভদ্রমহিলা জানান তারা আবার নতুন করে থাকার জন্য এখানে আসেননি, এসেছেন বাড়িটাকে গুছিয়ে অন্য কাউকে সেল করে দেওয়ার জন্য। সাকি কি বলবে বুঝতে পারছিল না। ভদ্রমহিলাকে কেমন যেন একটু অস্বাভাবিক মনে হচ্ছিল তার কাছে। তবে ইউকির মা তখন এক নাগাড়ে তার মেয়ের ব্যাপারে সাকির সাথে কথা বলে যেতে থাকে।
কিভাবে সাকি এবং ইউকি ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিল, সবসময় একসাথে থাকতো ইত্যাদি ইত্যাদি। সাকির সবকিছু শুনে যাচ্ছিল কিন্তু তেমন একটা রিয়্যাক্ট করছিল না। এই সময় ভদ্রমহিলা সাকির হাতে তোশিমিন পার্কের কিছু টিকিট দেন। তিনি জানান টিকিটগুলো তার কাছে থেকে থেকে নষ্ট হচ্ছে, তাই মেয়াদ থাকতে থাকতে সাকি যেন এই টিকিটগুলোকে ব্যবহার করে ফেলে। সাকি অনিচ্ছা সত্ত্বেও ভদ্রমহিলার কাছ থেকে টিকিটগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। একটু পরে সাকি তার ফ্রেন্ডের সাথে দেখা করে এবং তারা একসাথে একটা ক্যাফেতে বসে আড্ডা দিতে থাকে। সাকি কিছুদিনের মধ্যেই বিদেশে চলে যাবে শুনে তারা সাকিকে কংগ্রাচুলেট করে। এরপর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে একসময় সাকির তোশিমিন পার্কের টিকিট পাওয়ার ব্যাপারটি তাদেরকে জানায়। সে তখন বলে কিভাবে আসার পথে তার ইউকির মায়ের সাথে দেখা হয়েছিল এবং কিভাবে সে এই টিকিটগুলো পেয়েছে। এই সময় মেয়েগুলোর কথাবার্তায় বুঝতে পারা যায় তারা একই ক্লাসে পড়াশোনা করলেও ইউকির সাথে তারা কেউই তেমন একটা ক্লোজ ছিল না। শুধুমাত্র সাকির ফ্রেন্ড হওয়ার কারণেই তারা মাঝে মাঝে ইউকির সাথে কথা বলতো। সাকির অবশ্য সেই টিকিট ইউজ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তার ফ্রেন্ডরা জানায় তাদের উচিত এই সুযোগটা কাজে লাগানো, কারণ একে তো সাকিব বিদেশে চলে যাচ্ছে, তাই আবার কবে তারা একসাথে হবে কে জানে। তাই সবাই মিলে তখন তোশিমিন পার্কে যাওয়ার ব্যাপারেই সিদ্ধান্ত নেয় তারা। তবে তার আগে তারা সবাই মিলে ইউকির বাড়ি একবার ঘুরে দেখতে যায়। ভাবে এতদিন ধরে পড়ে থাকা পুরনো বাড়িতে হয়তো ভূত কিছু দেখা যাবে, তাই কিছুক্ষণ তারা বাড়ির এদিক সেদিক পায়চারি করার পর কিছু না দেখতে পেয়ে একসময় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় সাকি বাড়িটির উপরতলার জানালায় কিছু একটা দেখতে পায়। সে সাথে সাথে সবাইকে ডাক দেয়। তারা সবাই ফোন বের করে সেদিকটার ভিডিও করে, তবে তেমন কিছুই দেখতে পায় না। সাকির অবশ্য পুরো ব্যাপারটা একটু খটকা লাগে। সেদিন রাতে বাসায় ফিরে সাকি যখন ঘুমাচ্ছিল তখন সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে তার ছোটবেলাকার একটা দৃশ্য দেখে যেখানে সে এবং তার ফ্রেন্ড ইউকি তোশিমিন পার্কের ক্যারাউজালে রাইড এনজয় করছিল। তখন ছোট্ট ইউকি তাকে জানায়, তুমি আমার অনেক ভালো বন্ধু, কথা দাও সবসময় আমরা একসাথেই থাকবো। সাকি তখন পিঙ্কি প্রমিস করার জন্য তার হাত বাড়িয়ে দিলেও ইউকিকে সে আর কোথাও দেখতে পায় না। সে চিৎকার করে ইউকিকে ডাকতে থাকে, কিন্তু দেখে পুরো ক্যারাউজালে সে ছাড়া আর কেউই নেই। একটু পরে অ্যালার্মের শব্দে সাকির ঘুম ভেঙে যায়। অনেকদিন পর তার ছোটবেলার বন্ধুকে স্বপ্নে দেখে সাকির কেমন যেন একটু ভয় ভয় লাগতে থাকে। তবে প্ল্যান অনুযায়ী সেদিন সকাল সকাল তারা সবাই তোশিমিন পার্কে এসে পৌঁছায়। তারপর একসাথে সবকিছু ঘুরে দেখতে থাকে। যেমনটা আগেও বলেছিলাম, তোশিমিন পার্কটা ছিল এতটাই জনপ্রিয় যে জাপানের এমন কেউ হয়তো নেই যে ছোটবেলায় একবার হলেও সেখানে ঘুরতে আসেনি। তাই সাকি আর তার বন্ধুরা পার্কে ঢুকেই কিছুটা নস্টালজিক হয়ে যায়। তাদের সবারই নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। হাঁটতে হাঁটতে একসময় তারা এল ডোরাডো নামে সেই ক্যারাউজালটির সামনে এসে দাঁড়ায়। তবে এখানকার লোকালরা এই ক্যারাউজালটাকে ম্যারি গো অ্যারাউন্ড বলেই ডাকে। প্রায় ১১০ বছর আগে সম্পূর্ণ হাতে তৈরি এই ক্যারাউজালটা একটা জীবন্ত ইতিহাসই বলা যায়। আর একই সাথে এটা ছিল তোশিমিন পার্কের সবচাইতে জনপ্রিয় রাইড। তোশিমিন পার্কে কেউ ঘুরতে আসবে অথচ ম্যারি গো অ্যারাউন্ডে উঠবে না, এমনটা কখনোই হয় না। তারা সবাই যখন নিজেদের মধ্যে এইসব নিয়ে কথা বলছিল তখন সাকি এক দৃষ্টিতে ম্যারিগো অ্যারাউন্ডের দিকে তাকিয়ে থাকে, কারণ ছোটবেলায় অনেকবার সে ইউকির সাথে এই রাইডে উঠেছে আর একই সাথে আজকে সেই স্বপ্নটির কথাও তার মনে পড়ে যায়। তবে এরপর তারা সবাই মিলে পার্কের বিভিন্ন রাইড এনজয় করে এবং ফ্রিতে পাওয়া টিকিটের পয়সাটা পুরোপুরি উসুল করে নেয়। একটু পরে তারা ঘুরতে ঘুরতে সেই পুরনো ম্যানশনের সামনে এসে দাঁড়ায়। তখন তাদের মধ্যে থাকা চিয়াকি নামের মেয়েটি সবাইকে তোশিমিনের অভিশাপের ব্যাপারটা জানায়। সে জানায় কিভাবে ৩টি নিয়ম ভঙ্গ করলে তোশিমিনের অভিশাপ সেই মানুষটির উপরে সে ওঠে এবং সেই মানুষটাকে একটা সিক্রেট প্লেসে নিয়ে যাওয়া হয়। তবে তাদের মধ্যে থাকা আঞ্জু এইসব একেবারেই বিশ্বাস করে না। তার ধারণা চিয়াকি এইসব বানিয়ে বানিয়ে বলছে। চিয়াকি তখন তাকে চ্যালেঞ্জ করে বলে, যদি বিশ্বাস না করো তাহলে যাও ওই ম্যানশনের দরজায় গিয়ে ৩বার টোকা দিয়ে এসো। আঞ্জু তখন উল্টো গিয়ে সাকিকে ডেকে আনে এবং তাকে এই চ্যালেঞ্জটা ট্রাই করতে বলে। সাকি ভয়ে ভয়ে দরজায় টোকা দিতে যাবে এমন সময় তার ফ্রেন্ড কায়া সেখানে চলে আসে এবং পরপর ৩বার টোকা দিয়ে দেয়। সাকি কিছুটা হকচকিয়ে গেলেও কায়া ব্যাপারটায় মজা পেয়ে হাসতে থাকে। আর তখনই দরজার ওপাশ থেকে কিছু একটা শব্দ শুনতে পেয়ে তারা ভয়ে সরে দাঁড়ায়। তবে একটু পর সেই দরজা দিয়ে ভূতের বদলে গম্ভীর চেহারার একজন স্টাফ বের হয়ে আসে। লোকটা জানায় তাদের এখানে কোনো কাজ আছে কিনা। তারা একটু মজা পেয়ে জানায়, দুঃখিত, আমাদের এখানে কোনো কাজ নেই। তারপর লোকটা চলে যেতেই তারা নিজেদের মনে হাসাহাসি করতে থাকে।
তবে কায়া মেয়েটা তখন আরো এক ধাপ এগিয়ে গিয়ে হেসে হেসে বলতে থাকে, দেখো দেখো আমাকে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। বাকিরাও তখন মজা পেয়ে কায়াকে সেখানে রেখেই হেঁটে যেতে থাকে। এই সময় কায়া হঠাৎই ম্যানশনের ভেতর থেকে হর্নের মতো একটা বিকট আওয়াজ শুনতে পায়, আর তারপরই ঢং ঢং করে লোহার ঘন্টার শব্দ ভেতর থেকে ভেসে আসতে থাকে। কায়া ভয় পেয়ে তার কান চেপে ধরে, কিন্তু শব্দটা ধীরে ধীরে তীব্র হতে থাকে এবং একসময় সবকিছু আবারও পিনপত নীরব হয়ে যায়। কায়া তখন হুঁশ ফিরে আসে এবং সে বন্ধুদেরকে খুঁজতে চলে যায়। আর সেই সময় সেই ম্যানশনটির দরজাটাও হঠাৎ করে নিচ থেকেই খুলে যায়। একটু পরে সবাইকে রাস্তার পাশে অপেক্ষারত অবস্থায় দেখা যায়। বোঝা যায় কায়া তখনও তাদের কাছে ফেরেনি। সাকি কায়াকে ফোন করার চেষ্টা করলেও ওপাশ থেকে কেউই সেটা রিসিভ করে না। এই সময় চিয়াকি হঠাৎ সাকির ব্যাগের উপর রক্তের ছাপ দেখতে পায়। সাকির দ্রুত ব্যাগ চেক করতেই দেখে সেখানে রক্ত মাখা একটা ফটোগ্রাফ দুমড়ানো মুচড়ানো অবস্থায় পড়ে আছে। সে বুঝতে পারে না এমন একটা জিনিস কি করে তার ব্যাগের ভেতরে আসলো। তারা পাশে ওয়াশরুমে গিয়ে ফটোগ্রাফটা ডাস্টবিনে ফেলে দেয় এবং ব্যাগটাও ভালো মতন পরিষ্কার করে নেয়। সেই সময় সাকির ফোনে কায়ার কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে সাকির গলা শোনা যায়, তবে বিভিন্ন ধরনের অদ্ভুত আওয়াজ আসতে থাকায় বোঝাই যাচ্ছিল না যে কায়া ঠিক কি বলতে চাচ্ছে। শুধু একটা কথাই শোনা গেছে, আমাকে বাঁচাও। তখন তারা সবাই মিলে কায়াকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে পরের দৃশ্যে কায়াকে দেখা যায় সে হঠাৎই নিজেকে একটা স্কুলের ভেতরে আবিষ্কার করে। তখন পাশে সে একটা ক্লাসরুমে উকি দেয় এবং তার ক্লাসমেট সহ নিজেকেই সেখানে দেখতে পায়। দৃশ্যটা ছিল সেই সময়ের যখন তারা স্কুলে পড়তো। মনে হতে থাকে কায়া হঠাৎই টাইম ট্রাভেল করে তার অতীতে চলে এসেছে। দৃশ্যটিতে দেখা যায় তারা সবাই যখন ক্লাসে আড্ডা দিচ্ছিল তখন সেই ইউকি পাশে তাদের থেকে একটু দূরে বসেছিল। ইউকি ছিল ইন্ট্রোভার্ট স্বভাবের, তাই সাকি ছাড়া সে কারো সাথেই তেমন একটা মিশতো না। এই সময় তারা স্কুল শেষে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। সবাই রাজি হলো, সাকি তাদের প্ল্যানে একদমই রাজি হয় না, কারণ তার বন্ধু ইউকি জানিয়েছে সে তাদের সাথে যাবে না। তাই সবাই মনে মনে ইউকির ওপর কিছুটা বিরক্ত হয়। একমাত্র সাকির বন্ধু বলে তারা ইউকিকে সহ্য করছে। আর এই সময় কায়া সেখানে এসে সাকিকে জোর করে তাদের সাথে নিয়ে যায়। ইউকি একা একাই ক্লাসরুমে বসে থাকে। কায়া পুরো দৃশ্যটা দেখে এবং ভাবতে থাকে হঠাৎ করে সে এইসব দেখছে কেন। আর তখনই চারপাশে সেই ঘন্টার শব্দটা আবারও শোনা যায় এবং কায়া তার কান চেপে ধরে। এদিকে বাকিরা তখনও কায়াকে খুঁজতে থাকে, কিন্তু পুরো পার্ক বন্ধ হয়ে গেলেও কায়াকে কোথাও দেখতে পায় না তারা। এই সময় সাকির ফোনে আবারও কায়ার কল আসে। এবার কায়া তাকে জানায় সে ওই হন্টেড হাউসটার ভেতরে আটকা পড়ে গেছে। সে সবাইকে ভেতরে এসে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। তারা সবাই তখন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক কায়াকে এখানে ফেলে রেখে চলে যাওয়াটা ঠিক হবে না। তাই কায়াকে তারা উদ্ধার করতে সেই হন্টেড হাউসটার ভেতরে প্রবেশ করে। একটু পরে তারা কায়াকে সেখানে দেখতে পায়। কায়া উল্টো দিকে ফিরে একটা কথাই বারবার রিপিট করছিল, বিল্ডিং এর দরজায় টোকা দেয়া নিষেধ। আর তারপরই হুট করে আচমকাই তাদের দিকে ছুটে আসে সে। এদিকে কায়াকে দেখে আমি নামের মেয়েটি তখন কোনো কিছু না ভেবেই একটা দৌড় লাগায় এবং দৌড়াতে দৌড়াতে একটা অচেনা জায়গায় এসে আটকে যায়। তারপর ভয়ে চিৎকার করে তার বন্ধুদেরকে ডাকতে থাকে। সেই সময় ভেতর থেকে বড় পুতুলের মতো কিছু একটা এসে তাকে ভয় দেখাতে থাকে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় আর সে চিৎকার করে বলতে থাকে, কে তুমি, উত্তর দাও। তবে আশপাশ থেকে কোনো উত্তর না আসলেও সে সময় হঠাৎই আমির ফোনে একটা মেসেজ আসে। মেসেজটি ছিল তার বন্ধুদের গ্রুপ চ্যাটের, যেখানে সবাই বলছিল তোমরা কেউ ভুলেও এই অশরীরী জিনিসটার সাথে কথা বলতে যেও না। এই সময় পাশ থেকে কেউ একজন আমির নাম ধরে ডেকে ওঠে, আর আমিও নিজের অজান্তেই সেই ডাকে সাড়া দিয়ে ফেলে। ভয়ে সে একেবারেই ভুলে গিয়েছিল যে ওটা ছিল নিশির ডাক। এতক্ষণে আমির সেই তোশিমিন অভিশাপটির দ্বিতীয় রুলসটির কথা মনে পড়ে যায়, যেখানে বলা ছিল কোনোভাবেই অশরীরী বস্তুটির সাথে কথা বলা যাবে না এবং তার কথার উত্তর দেয়া যাবে না। কিন্তু নিজের অজান্তেই আমি সেই নিয়মটা ভেঙে ফেলেছে। তাই সে গ্রুপ চ্যাটে জানায় যে সে ভুল করে নিশির ডাকে সাড়া দিয়ে ফেলেছে। আর তখনই চারপাশ থেকে একটা তীব্র ঘন্টার শব্দ আসতে থাকে। আমি ভয়ে তার কান চেপে ধরে। সে সময় তার বন্ধুরা সবাই আমির কাছে চলে আসে। আমি তাদেরকে জানায় সে ভুলে নিশির ডাকের উত্তর দিয়ে ফেলেছে। তারা তখনই আমিকে সাথে নিয়ে হন্টেড হাউস থেকে বের হয়ে আসে। তবে এই সময় চিয়াকি জানায় কায়াকে এখানে ফেলে রেখে তাদের চলে যাওয়াটা ঠিক হবে না। তবে চিয়াকির এই কথা শুনে আমি খুবই রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে, কায়া চুলোয় যাক, এখনই এখান থেকে পালিয়ে যাও।
তবে বাকিরা তার কথায় তেমন পাত্তা না দেওয়ায় আমি নিজেই একা একা হাঁটতে শুরু করে। তারপর সে বাড়িতে তার মাকে ফোন করে এবং তাকে অনুরোধ করে তোশিমিন পার্কে এসে তাকে নিয়ে যাওয়ার জন্য। এই সময় হাঁটতে হাঁটতে হঠাৎই আমি নিজেকে একটা ক্লাসরুমের পাশে আবিষ্কার করে। আমি তার স্কুলে থাকা সেই ভার্সনকে সেখানে দেখতে পাই, যেখানে সে বাকিদেরকে নিয়ে ইউকির ব্যাপারে কথা বলছিল। সে সবাইকে এবং বিশেষ করে সাকিকে জানায় তাদের উচিত ইউকি থেকে দূরে থাকা, কারণ প্রতিবারই তারা কোনো প্ল্যান বানালে ইউকি যেতে পারবে না বলে পুরো মজাটাই নষ্ট করে দেয়। তাই আমি সবাইকে বলে এখন থেকে তারা ইউকিকে তার মতোই ছেড়ে দেবে। ক্লাসে বেঞ্চে বসে ইউকি তখন তাদের পুরো আলাপটাই শুনতে থাকে, আর তখনই চারপাশ থেকে আবারও সেই ঘন্টার শব্দটি আসতে থাকে এবং আমি ভয়ে তার দুই কান চেপে ধরে। এদিকে বাকিরা তখন আমিকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বের হয়। সেই সময় চিয়াকি জানায় হয়তো তোশিমিনের অভিশাপের ব্যাপারটা আসলে সত্যি, না হলে সেই দরজায় টোকা দেওয়ার পর থেকেই কেন কায়া গায়েব হয়ে যাবে। এই সময় আঞ্জু দূরে আমিকে দৌড়ে যেতে থাকে, আর সাথে সাথে সেও আমিকে খুঁজতে সেদিকে দৌড় লাগায়। তারপর এক সময় তারা মিরর হাউস নামের একটা বাড়ির পাশে এসে দাঁড়ায়। এই সময় চিয়াকি তাদেরকে থামিয়ে দিয়ে বলে, সাবধান, তোমাদের কি মনে নেই তোশিমিনের দ্বিতীয় অভিশাপটা ছিল এই মিরর হাউসকে নিয়েই? আমাদের এটার মধ্যে যাওয়াটা ঠিক হবে না। তবে আঞ্জু এবং সাকি জানায় তারা কিছুতেই আমিকে এখানে ফেলে রেখে যাবে না। তাই বাধ্য হয়ে চিয়াকিও তাদের সাথে মিরর হাউসের ভেতরে ঢোকে এবং আমিকে খুঁজতে থাকে। এই সময় তারা আমিকে এক কোনায় মুখ ঢেকে মাটিতে বসে থাকা অবস্থায় দেখতে পায়। তবে কাছে যেতেই দেখে আমির পার্স ব্যাগটি পড়ে থাকলেও সেখানে আমি নেই। সে সময় চিয়াকির হঠাৎ আয়নায় চোখ পড়ে এবং সে ইউকির প্রতিচ্ছবি আয়নার ভেতরে দেখতে পায়, আর সাথে সাথে একটা চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর আঞ্জু এবং সাকিও সেই প্রতিচ্ছবি দেখতে পায় এবং দৌড়ে মিরর হাউস থেকে বের হয়ে যায়। তারপর চিয়াকি কাঁদতে কাঁদতে বলতে থাকে, সবই সত্যি, যা শুনেছিলাম সবই সত্যি। তারপর সে আঞ্জুর দিকে তাকিয়ে বলেছিলাম না তোমাকে ভেতরে না ঢুকতে, এখন তো দেখলে আসল কাহিনী। আঞ্জু তার কথা শুনে চিয়াকির গালে তখন একটা চর বসিয়ে দেয়। সাকি এতক্ষণ অবাক হয়ে এই দুজনের কার্যকলাপ লক্ষ্য করছিল। সে বুঝতে পারছিল না হঠাৎ তারা এমন করছে কেন, আর মিরর হাউসে একটু আগে সে যে ছায়া মূর্তিটাকে দেখেছে সেটাই বা কে ছিল। এবার চিয়াকি আসল ব্যাপারটা সাকিকে খুলে বলে। সে জানায় ঘটনাটা শুরু হয় 3 বছর আগে। তারা সেদিন স্কুল শেষে তোশিমিন পার্কে ঘুরতে এসেছিল, আর তার এক ফাঁকে সাকি সবাইকে রেখে ওয়াশরুমে চলে যায়। ইউকি তখন বাকিদের সাথে একা একাই বসেছিল। সেই সময় তারা সবাই মিলে ইউকিকে টিজ করতে থাকে, বলতে থাকে তারা সবাই কতটা হাসিমুখী আর কুল, অথচ ইউকি একেবারে বোরিং একঘেয়ে ধরনের একটি মেয়ে। তাই তার উচিত এমন কিছু করা যাতে বাকি সবার কাছে সে নিজেকে কুল বলে প্রমাণ করতে পারে। এই সময় তারা তোশিমিন কার্সের একটা ভিডিও তাকে দেখায়। এটা ছিল সেই ভিডিও যেটা আমরা একদম শুরুতে দেখেছিলাম। আঞ্জু ইউকিকে সেটা দেখিয়ে বলে তারও উচিত এই তোশিমিন কার্সের ব্যাপারটা ট্রাই করে সেটা মোবাইলে রেকর্ড করা। সেটা করতে পারলে সেও বাকিদের মতো কুল হতে পারবে। এমনকি তারা পার্কের একটা ম্যাপও ইউকিকে দিয়ে দেয় যাতে সে নিজে নিজে গিয়ে সেটা ট্রাই করতে পারে। তারপর ইউকি সত্যি সত্যি সেই হন্টেড হাউসে যায় এবং দরজায় 3 বার টোকা দিয়ে সেই ভিডিও রেকর্ড করে তাদেরকে পাঠায়। আর মূলত সেই দিনের পর থেকে ইউকি নিখোঁজ হয়ে যায়। এতদিন তারা কাউকে ব্যাপারটা জানায়নি, এমনকি সাকিকেও না। কিন্তু আজকে মিরর হাউসে ইউকির ভূত দেখতে পেয়ে তারা বুঝতে পারে তোশিমিনের অভিশাপের ব্যাপারটা আসলে পুরোপুরি সত্যি। একটু পরে তারা লক্ষ্য করে হঠাৎ করে চিয়াকিও সেখান থেকে গায়েব হয়ে গেছে। তাই সাকি এবং আঞ্জু তখন চিয়াকিকে খুঁজতে বের হয়। মূলত তাদের মধ্যে একমাত্র চিয়াকি এই তোশিমিন কার্স সম্পর্কে জানে, তাই সেই হয়তো তাদেরকে এই অভিশাপ থেকে বের করতে পারবে। এই সময় চিয়াকি তখন নিজেকে মিরর হাউসের সামনে আবিষ্কার করে। সে বুঝতে পারছিল না যে ঠিক কি হচ্ছে, তাই সে মোবাইল ফোন বের করে ইন্টারনেট ঘেটে দেখতে থাকে কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। তখন চিয়াকি একটা ওয়েবসাইট দেখতে পায় যেখানে এই অভিশাপ থেকে বাঁচার একটা উপায় বলা ছিল। উপায়টা ছিল যত দ্রুত সম্ভব ম্যারিগো অ্যারাউন্ডের রাইডে উঠে পড়া। একমাত্র সেই রাইডে উঠে পড়তে পারলেই অভিশাপটা নিজে থেকে কেটে যাবে। তবে তখন হঠাৎই ইউকির ভূত তার সামনে চলে আসে এবং চিয়াকি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। একটু পরে চিয়াকিকে খুঁজতে এসে আঞ্জু এবং সাকি মিরর হাউসের সামনে তার মোবাইল ফোনটি পড়ে থাকতে দেখে। সেটা তুলতেই একটা ভিডিও প্লে হতে থাকে যেখানে পোজেসড অবস্থায় চিয়াকিকে দেখা যায় যে তাদেরকে বলছিল যদি বাঁচতে চাও তাহলে ম্যারিগো অ্যারাউন্ডে উঠে পড়ো। ভিডিওটির এক পর্যায়ে তারা চিয়াকির পেছনে ইউকির ভূত আসতে দেখে সেই মোবাইলটা ফেলে সেখান থেকে পালাতে শুরু করে। একটু পরে তারা ম্যারিগো অ্যারাউন্ড ক্যারাউসেলটির কাছে গিয়ে পৌঁছায় এবং সেটা চালু করার চেষ্টা করে।
কিন্তু ইলেকট্রিক সংযোগ না থাকায় ক্যারাউজালটি চালু হয় না। তারা তোশিমিন পার্কের ম্যাপ চেক করতেই সেখানে একটা ইলেকট্রিক রুম দেখতে পায়, যার মাধ্যমে তোশিমিন পার্কে পাওয়ার সাপ্লাই দেয়া হয়। তারা বুঝতে পারে সেখানে গিয়ে পাওয়ার সাপ্লাই চালু করতে পারলেই ম্যারিগো অ্যারাউন্ড চালু হবে। একটু পরে তারা ম্যাপ দেখে সেই ইলেকট্রিক রুমটি খুঁজে পায়। তারপর ভেতরে ঢুকে ম্যারিগো অ্যারাউন্ডের পাওয়ার সাপ্লাই লাইনটা খুঁজতে থাকে এবং একসময় সেটা খুঁজে পেয়ে সুইচটি অন করে দেয়। সাথে সাথে পাওয়ার লাইন চালু হওয়ার একটা শব্দ হয় এবং তারা ভাবে এবার হয়তো এই অভিশাপ থেকে তারা মুক্তি পেয়ে বাসায় ফিরতে পারবে। তবে সেই রুম থেকে বের হওয়ার সময় তারা একটা পুরনো টেবিল দেখতে পায়। সেই টেবিলের উপর একটা খেলনা ক্যারাউজাল রাখা ছিল, যেটা দেখতে অবিকল ম্যারিগো অ্যারাউন্ডের মতোই ছিল। আর পুরো টেবিল জুড়েই ছিল কারো হাতের লেখা। মনোযোগ দিয়ে লেখাগুলো পড়তেই তারা দেখে সেটা ছিল ইউকিরই হাতের লেখা, যেখানে ইউকি সাহায্যের জন্য আবেদন করছিল। আবার কখনো যারা তার এই অবস্থা করেছে তাদের সবাইকে দেখে নেবে বলে হুমকি দিচ্ছিল। এছাড়াও টেবিলের শেষ মাথায় তাদের একটা গ্রুপ ফটো রাখা ছিল, যেখানে সাকি বাদে বাকি সবার চেহারা ছিল বিকৃত রূপে। তবে তার চাইতেও শকিং হলো যখন টেবিলের একদম কোনায় ইউকির আরেকটি লেখা দেখতে পাওয়া যায়, যেখানে লেখা ছিল বাবা মা সবসময় আমার সাথেই আছে। সাকি বুঝতে পারছিল না কথাটার মানে কি, তার বাবা মা ইউকির সাথে কিভাবে আছে। এই সময় টেবিলের পাশে চোখ পড়তেই তারা সাদা কাপড়ে ঢাকা কিছু একটা দেখতে পায়। তারপর সেটা সরাতেই তারা একটা পুরুষ ও একটা মহিলার কঙ্কাল দেখতে পায়। এরপর আর বুঝতে বাকি থাকে না যে এরা আসলে ইউকির বাবা মায়েরই কঙ্কাল। আর সেদিন সাকি যার সাথে দেখা করেছিল তারা ছিল ইউকির বাবা মায়েরই অশরীরী আত্মা। আর তখনই পেছনে ফিরতেই সে দেখে ইউকির অশরীরী আত্মা এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। সাকি এবং আঞ্জু দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর ইউকি তাদের পেছনে পেছনে ধীর পায়ে আসতে থাকে। তবে দরজা দিয়ে বের হওয়ার সাথে সাথেই একটা শক্তি এসে আঞ্জুকে ভেতরে টেনে নিয়ে যায় এবং দরজাটিও পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাইরে পড়ে থাকে শুধু সাকি। তখন ভেতর থেকে আঞ্জুর আর্তনাদ ভরা চিৎকার ভেসে আসতে থাকে। সাকি অনেক চেষ্টা করে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। তবে একটু পর দরজাটি হঠাৎ করে নিজে থেকেই খুলে যায়। সাকি ভয়ে ভয়ে আবারও ভেতরে গিয়ে প্রবেশ করে, আর সে ঢোকার সাথে সাথে হুট করে দরজাটি আবারও বন্ধ হয়ে যায়। সাকি বুঝতে পারে যে সে আটকে গেছে। সে জোরে জোরে ধাক্কা দিয়ে দরজাটি খোলার চেষ্টা করে। তারপর একসময় সবকিছু শান্ত হয়ে যায়। সাকি পেছনে ফিরে তাকায় এবং দেখতে পায় ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে ইউকি। এই সময় বাকিদের মতো সাকিও সেই ক্লাসরুমের ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখতে পায়, যেখানে সে ইউকিকে প্রমিস করছিল যে সে কখনোই তাকে ছেড়ে যাবে না, সবসময় তারা একসাথেই থাকবে। সাকি বুঝতে পারে সে তার প্রমিস রক্ষা করতে পারেনি, তাই সে ইউকির কাছে ক্ষমা চায়। তবে এই সময় টেবিলের ওপরে থাকা ছবিটার দিকে তাকাতেই সাকি চমকে ওঠে, কারণ একটু আগে সে যখন ছবিটা দেখেছিল তখন সেখানে সবার চেহারা বিকৃত অবস্থায় থাকলেও সাকির চেহারা ছিল অবিকৃত। হয়তো বেস্ট ফ্রেন্ড হওয়ায় ইউকি সাকিকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু এখন সে দেখতে পায় ছবিতে বাকি সবার মতো এবার তার চেহারাও বিকৃত অবস্থায় রয়েছে। সাকি বুঝতে পারে সেও এখন ইউকির প্রতিশোধের শিকার হতে যাচ্ছে, তাই সে ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে ম্যারিগো অ্যারাউন্ডের কাছে যায় এবং সেটা চালু করে রাইডে উঠে পড়ে। সে ভাবে এবার হয়তো এই অভিশাপ থেকে চিরতরে সে মুক্তি পাবে, কিন্তু মুহূর্তের মধ্যেই তার এই ধারণা ভুল প্রমাণিত হয়। ম্যারিগো অ্যারাউন্ডের বাতিগুলো তখন নিজে নিজেই বন্ধ হয়ে যায় এবং একটা অদ্ভুত মিউজিক চারদিকে বাজতে থাকে। আর সেই সময় সেখানে এসে হাজির হয় ইউকি। ধীর পায়ে সে সাকির দিকে এগিয়ে আসতে থাকে। একসময় পায়ের শব্দ থেমে যেতে সাকি পেছনে তাকায় এবং মাটিতে সেই রক্তমাখা ফটোগ্রাফটা পড়ে থাকতে দেখে। সাকি সেটা তুলে ফটোগ্রাফটার দিকে তাকিয়ে থাকে, আর তখনই আচমকা পেছন থেকে একটা হাত এসে সাকির কবজি চেপে ধরে এবং ইউকির আত্মা বিভৎসভাবে একটা হাসি দিয়ে ওঠে। সাকি প্রচন্ড ভয়ে একটা চিৎকার করে ওঠে এবং সাথে সাথেই জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে সাকি নিজেকে একটা ক্লিনিকের ভেতরে আবিষ্কার করে। চারপাশে তখন ঝকঝকে দিনের আলো। সাকি বুঝতে পারছিল না যেটি কি হচ্ছে। সে কি তাহলে বেঁচে গেল ইউকির হাত থেকে? একটু পর সে জানালা দিয়ে বাইরে তাকায় এবং দেখতে পায় সে এখনো তোশিমিন পার্কের ভেতরেই একটা ক্লিনিকের মধ্যেই আছে। এই সময় সাকি নিজের মনে কিছু একটা ভেবে হেসে ওঠে। আর তখন ফ্ল্যাশব্যাকে একটা দৃশ্য দেখানো হয়। দৃশ্যটা ছিল সেই দিনের যখন তারা সবাই ইউকিকে নিয়ে তোশিমিন পার্কে বেড়াতে এসেছিল, আর সাকি উঠে যেতে বাকিরা ইউকিকে তোশিমিন কার্স চ্যালেঞ্জটি ট্রাই করতে বলেছিল। একটু পরে সাকি ফিরে আসতেই ইউকি সবকিছু তাকে খুলে বলে। সে জানায় বাকিরা তাকে তোশিমিন কার্স নামের এই চ্যালেঞ্জটা
ট্রাই করতে বলেছে, কিন্তু এটা করা ঠিক হবে কিনা সে বুঝতে পারছে না। জবাবে সাকি জানায় যদি ইউকির ইচ্ছা না হয় তাহলে এই চ্যালেঞ্জটা ট্রাই করার কোনো দরকারই নেই। ইউকিও সাকির এই কথা শুনে খুবই খুশি হয়, কারণ তার নিজেরও এমন চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো ইচ্ছাই ছিল না। তবে এই সময় ইউকি সাকিকে জানায় তারও উচিত ওই মেয়েগুলোর সাথে কম মেশা এবং তাদের সব কথায় হ্যাঁ না বলা, কারণ নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র কুল হওয়ার জন্য কিংবা অন্য সবার সাথে মানিয়ে নেওয়ার জন্য কোনো কাজ করাটা উচিত না। কিন্তু ইউকির এই কথাটা হঠাৎ সাকির মনে আঘাত করে। সে কি বোঝাতে চাইছে যে শুধুমাত্র আনপপুলার না হওয়ার জন্য সে ওই মেয়েগুলোর সাথে মিশছে? সাকি খুবই রেগে যায় ইউকির এমন কথা শুনে। তারপর তাচ্ছিল্যের সুরে সে ইউকিকে বলে, আমি ওদের সাথে মিশবো নাকি তোমার মতো ইন্ট্রোভার্ট হয়ে বসে থাকবো? তুমি দেখতে পাচ্ছ না যে তোমাকে কেউ পছন্দ করে না তোমার এমন স্বভাবের কারণে? আমি ছাড়া তোমার একটা বন্ধু পর্যন্ত নেই। হয়তো যদি তুমি ওদের কথা শুনে চ্যালেঞ্জটা ট্রাই করে দেখো তাহলে হয়তো কেউ তোমাকে পাত্তা দিলেও দিতে পারে। সাকির এমন কথা শুনে ইউকি খুবই কষ্ট পায়। সে জোর গলায় বলে, ঠিক আছে, আমিও তোশিমিন কার্স চ্যালেঞ্জটা ট্রাই করে দেখব। আর ঠিক সেই দিন থেকেই ইউকি নিখোঁজ হয়ে যায়। বাকি মেয়েরা ভাবছিল তাদের কথা শুনে হয়তো ইউকি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল, কিন্তু তারা কেউই জানতো না যে সাকির উপর রাগ করেই ইউকি মূলত সেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিল। অর্থাৎ ইউকির এই পরিণতির জন্য দায়ী হলো তার বেস্ট ফ্রেন্ড সাকি। এই সময় ফ্ল্যাশব্যাক শেষ হলে সাকি দেখে পুরো রুমটা একেবারে অন্ধকার হয়ে গেছে। চারপাশ থেকে সেই ঘন্টার আওয়াজটি আবারও বাজতে শুরু করেছে আর ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে ইউকি। তারপর রুমে প্রবেশ করে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে সে বুঝিয়ে দেয় শেষ প্রতিশোধটা সে এখন সাকির মাধ্যমেই নেবে। আর এই সাথে মুভির কাহিনীটাও এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, এটাই ছিল তোশিমিন দ্য হন্টেড পার্ক মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এমন আরো ইন্টারেস্টিং সব মুভি রিকমেন্ডেশন যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটাও কমেন্টে আমাকে জানাতে পারেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, সবচাইতে ইম্পর্টেন্ট, ভিডিওটিতে একটা লাইকও দিয়ে রাখুন যাতে অন্যদের কাছেও এই ভিডিওটা পৌঁছে যায়। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।